হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো রাজপুত রাজবংশ নিয়ে। এর আগের ক্লাসে কিন্তু বা এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে রাজপুত কারা বা রাজপুতদের যুগ বলতে কোন সময়সীমাটাকে বোঝানো হচ্ছে বা রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন যে তত্ত্বগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এবং যখন রাজপুত কারা বা রাজপুতদের যে যুগ নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম বিভিন্ন আর কি রাজবংশের নামগুলো কিন্তু বলেছিলাম বা বিভিন্ন বংশের নাম নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যেমন আজমিরের চৌহান বংশ, যে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, এরকম বিভিন্ন বংশ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এবং সেখান থেকেই সেই বংশগুলি থেকে আজকে হচ্ছে আজমিরের চৌহান বংশ, অর্থাৎ রাজপুত রাজবংশের মধ্যে যে আজমিরের যে চৌহান বংশটা রয়েছে সেই চৌহান বংশ সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটো নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারের যাবতীয় যে নোটসপত্র রয়েছে এবং সাজেশনস রয়েছে সেগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেখো, আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আজমির ও দিল্লির চৌহান বংশ নিয়ে, ঠিক আছে, বা যেটাকে আজমিরের আমরা চৌহান বংশ বলতে পারি। আজমিরের যে চৌহান বংশ রয়েছে রাজপুত রাজবংশগুলির মধ্যে, সেখান থেকে। আচ্ছা, প্রথমেই বলি যে রাজপুত রাজবংশগুলির মধ্যে আজমিরের যে চৌহান বংশ সেটা কিন্তু উল্লেখযোগ্য ছিল। এছাড়াও বলা যায় যে বুন্দেলখণ্ডের যে চান্দেল্য বংশ রয়েছে সেটাও কিন্তু উল্লেখযোগ্য রয়েছে, কিন্তু আজমির ও দিল্লির যে চৌহান বংশ সেটাও কিন্তু মানে মোটামুটি বলা যায় যে উল্লেখযোগ্য ছিল। এছাড়াও যদি এই যে রাজপুতদের যে প্রভাবটা সেটা যদি বলি, মানে খ্রিস্টীয় বলা যায় যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু বা মাঝের মধ্যে এই রাজপুতদের প্রভাবটা কিন্তু সব থেকে বেশি উল্লেখযোগ্য ছিল বা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও বলা যায় যে আজমিরের চৌহানগণ চতুর্থ বিগ্রহ রাজের আমলে এক শক্তিশালী জাতিতে কিন্তু পরিণত হয়েছিল। মানে আজমিরের যে চৌহান বংশ রয়েছে সেটা কিন্তু যে চতুর্থ বিগ্রহ রাজ, সেখানের যে সম্রাট বা রাজা বলা যায় বা শাসক, তার আমলে কিন্তু একটা শক্তিশালী আর কি জাতিতে পরিণত হয়েছিল। এছাড়াও বলা যায় বিগ্রহরাজ দিল্লি, পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা প্রভৃতি স্থানগুলি জয় করে সেগুলি কিন্তু চৌহান সাম্রাজ্যভুক্ত করেছিলেন, চৌহান আর কি বংশভুক্ত করেছিলেন বা যে শাসনকে বিস্তৃত করেছিলেন, মানে চৌহান শাসনকে বিস্তৃত করেছিলেন কিন্তু এই সমস্ত স্থানগুলি দখল করে বা জয় করেছিলেন। দখল করে হবে না, জয় করে কিন্তু চৌহান শাসনকে একটা সুবিস্তৃত কিন্তু করেছিলেন। এছাড়াও বলা যায় যে এর পরবর্তী শাসক বলতে এই যে চতুর্থ বিগ্রহ রাজ রয়েছেন তার পরবর্তী শাসকের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন তারা হচ্ছে দ্বিতীয় পৃথ্বীরাজ এবং সোমেশ্বর। চৌহান বংশের সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ শাসক ছিলেন কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ, যার আমলে আমরা দেখছি যে তরাইনের কিন্তু যে যুদ্ধটা আর কি সংঘটিত কিন্তু হতে দেখছি এই তৃতীয় পৃথ্বীরাজের আমলে। এছাড়াও জানা যায় যে তিনি উত্তর ভারতের ছোট ছোট রাজ্যগুলিকে পরাস্ত করেন এবং চৌহান সাম্রাজ্য পূর্ব পাঞ্জাব পর্যন্ত কিন্তু বিস্তৃত করেছিলেন। কে করেছিলেন? এই তৃতীয় পৃথ্বীরাজ। এছাড়াও কি তৃতীয় পৃথ্বীরাজকে উত্তর ভারতের শেষ শক্তিশালী হিন্দু রাজা বলে কিন্তু অভিহিত করা হয় বা মনে করা হয় তৃতীয় পৃথ্বীরাজকে। এছাড়াও বলা যায় যে 1178 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি চালুক্য রাজ্য আক্রমণ করেন। 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় ভারত আক্রমণ করেছিলেন এবং তরাইনের যুদ্ধে, অর্থাৎ সেটা ছিল কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ। এই যে সালটা যেটা আমরা বলতে পারছি যে 1191 খ্রিস্টাব্দের যে সালটা রয়েছে, খ্রিস্টাব্দটা যেটা রয়েছে, সেখানে দেখছি আমরা তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হচ্ছে, ঠিক আছে। কার মধ্যে? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধটা কিন্তু সংগঠিত হচ্ছে এবং প্রথম তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরিকে কিন্তু পরাজিত করেছিলেন।
এরপরে দেখবো আমরা যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, মানে ঠিক পরের বছর 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1192 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেটাও কিন্তু সংগঠিত হয়েছিল তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ ঘুরি কিন্তু তৃতীয় পৃথ্বীরাজকে কিন্তু পরাজিত করেছিলেন এবং এই যে পরাজয়টা হলো, এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে যে মোহাম্মদ ঘুরি যে জয়লাভ করলেন, এর ফলে কি হয়, এর ফলে কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ভারতে আর কি তুর্কি শাসনের কিন্তু সূত্রপাতটা শুরু হয়েছিল। তাহলে তুর্কি শাসনের সূত্রপাতটা আমরা কখন দেখতে পাচ্ছি, যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে এই ভারতের মানে তুর্কি শাসনের কিন্তু সূচনাটা শুরু হচ্ছে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাজপুত রাজবংশের মধ্যে থেকে আজমির ও দিল্লির চৌহান বংশ নিয়ে পুরো বংশটা সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল, ইনফরমেশন তোমাদেরকে ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।